আহমেদ ঠাকুর আপনার কাছেও এই পয়েন্টে শুনতে চাই যে আসলে নির্বাচন বানচালের করার জন্য একটা গোষ্ঠী এটা করছে কিনা। আরেকটা জিনিস আমরা যেরকম বিএনপি কে আগে কথায় কথায় চাঁদাবাজ বা এই ধরনের বক্তব্যই বেশি শুনতাম আর কি অন্যান্য রাজনৈতিক মানে নেতাদের থেকে। এখন হাদি মারা যাওয়ার পরে বা হাদিকে আক্রমণ করার পর থেকে বিএনপির উপরেই বেশি আঙুল তোলা হচ্ছে। বিএনপির আইনজীবী তাদেরকে ইয়ে করা হয়েছে, জামিন দিয়েছে। বিএনপির মির্জা আব্বাসের উপর আঙ্গুল তোলা হচ্ছে। মানে এখানে কি আসলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করার জন্য এগুলো করা হয়েছে? মানে সেটাও কি একটা গোষ্ঠীর ষড়যন্ত্র কিনা? এটাও শুনতে চাই যে আর নির্বাচন বানচালের জন্য এগুলো করা হচ্ছে কিনা সেটা নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই একটু। আমি আপনার জায়গায় আসি। আমি বাংলাদেশের ডিআইজির সংখ্যা আছে অ্যারাউন্ড 200, পুলিশ সুপারের সংখ্যা আছে অ্যারাউন্ড 700। পুলিশ সুপার যারা, এদের চাকরির বয়স অ্যারাউন্ড 20 ইয়ার্স, 20 বছর। আপনি একটা পুলিশ সুপারকে ডাকেন যে বিসিএস কোয়ালিফাই করে এই 20 বছর চাকরি করে আসছে, ওর কাছ থেকে জানেন না, ওকে আদৌ আপনাকে ইনকম্পিটেন্ট মনে হবে না, অযোগ্য মনে হবে না। আমাদের পুলিশ সার্ভিসে যারা আছে, আপনাকে বললাম, এটা হচ্ছে পাটা নাচতে কোঠার জোরে। আপনি তার কাছ থেকে সার্ভিসটা কিভাবে চান? আপনি এখানে দ্বৈত শাসন বলে একটি শব্দ আছে, ডক্টর ইউনূস সব জায়গায় একটা দ্বৈত শাসনের ব্যবস্থা রাখছেন। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হইল মন্ত্রীর পদমর্যাদায়, আর উনার বাড়ির কাছের একটা মাল রাখছেন, মাল নাম হলো খুদাবক, ওইটারে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উনার বিশেষ সহকারী। এই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা সিপাহী বদলি করার ক্ষমতা নাই। সব বদলি যা আছে সব করে খুদাবক। কথা বুঝছেন? মুশাররফ ভাই একটা কথা বলি, আমি একটা কথা বলি, আপনি এই কথাটা বললেন তো, একটু উত্তরটা দিয়ে নেই, আপনার কাজে লাগবে। উত্তর দিয়ে উত্তরটা দিয়ে দেই। আপনার কথার সমর্থনেই বলছি, আপনার কথার সমর্থনেই বলছি। আমি যদি সেই ওই জায়গায় থাকতাম না, আমি একটা সংবাদ সম্মেলন করে এটা এক্সপোজ করে দিতাম, দিয়ে তারপরে চলে যেতাম। আপনার কথাই বলছি আমি। তো আই এগ্রি উইথ ইউ। এডিশনাল আইজিপি ছিল তখন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত হারিস চৌধুরীর বাসায় বসে থাকতো। হারিস চৌধুরী রাত্রে 8টা, 8:30 পর্যন্ত অফিস করতেন। 8টার সময় গিয়ে দেখতেন খুদাবক্স বসা, রাইতে 11টা পর্যন্ত ড্রয়িং রুমে এসে কাপড় চোপড় সাইডে বসতেন, খুদাবক্স বসা আছেন। আইজিপি হওয়ার সময়ও এই লোক এইখানে বসে থাকতো হারিস চৌধুরীর গুলশানের বাসায়। আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই আইজিপির কোন কাজ করবো নাই, এখানে বসে থাকেন কেন? মানে পাওয়ার হাউসের কাছে বসে থাকবে। তো আমি আপনাকে বলছি যে এই জিনিসটা, এবং আমার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বাড়ি ছাড়া উনি কাউকে, উনার চেনা জানা চট্টগ্রাম বাড়ি, এইটা হলো যোগ্যতা। তো আপনি ইয়াস ব্রিগেডিয়ার সাহেব যেটা বলছেন, দ্যাট ক্যান বি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারতেন যে আমি এখানে একটা সিপাহীও আমার কথা শুনে না, আমি আলু টিপে দেখা মাত্র, আমার একমাত্র কাজ হচ্ছে ক্যামেরার সামনে যাওয়া আর আলু টিপে টিপে দেখা আলু সিদ্ধ হয়েছে কিনা মাংসের মধ্যে। তো এটা হচ্ছে যে আমি আপনাকে একটা ছোট্ট স্টোরি বলি, অনেক কাজে লাগবে। ডক্টর উসমান ফারুক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কোনো ফাইল, উনার যে সচিব ছিলেন, শিক্ষা সচিব, তো শিক্ষা সচিব উনি লুক লাগাই রাখতেন যে প্রতিমন্ত্রী কখন বাইরে যায়, মানে ইয়েতে নাই, এই আপনার ফোনে নাই। ঠিক তখনই উনি বলতেন প্রতিমন্ত্রীর সিটে নাই মন্ত্রী, ফাইল পাঠাইতেন মন্ত্রীর কাছে, উসমান ফারুকের কাছে। তো
আমাদের ডক্টর উসমান মিলন, এহসানুল হক মিলন, উনি একটা চিন্তা করলেন, আমি যেহেতু এখানে ফাইলে কোনো কিছুই করতে পারি না, ডেভেলপমেন্টও করতে পারি না, একটা পিওন বদলিও করতে পারি না, একেবারে কন্ট্রাক্টারই দিতে পারি না, হেল্পও করতে পারি না, কি করতে পারি? তো উনি কিছু বন্ধু বান্ধবকে জোগাড় করলেন এবং সাংবাদিক এদেরকে জিজ্ঞেস করলেন যে কিভাবে আমি যে একটা মন্ত্রী, আমার এক্সিস্টেন্স এটা প্রমাণ করার ব্যবস্থা কি? তো সবাই বললো যে বাংলাদেশে খুব নকল হয় কুমিল্লার দিকে, এই জায়গায় নকল হয়, নকলের হটস্পট গুলি উনি বের করলেন, বের করে উনি বেরিয়ে পড়লেন ক্যামেরা কয়েকটার সাথে, বন্ধু বান্ধব সাংবাদিক কিছুর সাথে নিয়ে, সিনিয়র সাংবাদিক, তখন হি ওয়াজ 46 জাস্ট, এইরকম 45-46 ইয়ার্স ফর এ পার্সন। তো উনি দেখা গেল উসমান ফারুক আর কভার করতে পারে না, আর শুধু ও ফাইলই সই করে ক্লারিক্যাল জব করে, মানে কেরানির কাজ করে, আর মিলন সারা দেশে, ডক্টর মিলন সারা দেশে ইয়ে হয়ে গেল, হিরো হয়ে গেল। এখন আমার স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছে যে আমার কাজ কি, ক্যামেরার সামনে থাকা, দু একটা কথাবার্তা বলতে পারা ভদ্রলোক। আমার মনে হয় যে আমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে, আমি এই কারণে আমি কোনো ব্লেম দিচ্ছি না যে এই ভদ্রলোকের নামে এই পর্যন্ত আমি কোনো ফাইন্যান্সিয়াল ডিসঅনেস্টির কোনো ব্লেম শুনি নাই জাহাঙ্গীর সাহেবের নামে।